নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। রাজ্য সরকারের নতুন উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সূচনা হয়ে গেল জলপাইগুড়ির রায়কত পাড়ায়। পাহাড়ে লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে জল বাড়তে শুরু করেছে জলঢাকা নদীর, সতর্কতা জারি নদী পার্শ্ববর্তী এলাকায়। কৃষকদের অ্যাকাউন্টে কিষাণ সম্মান নিধি কৃষকদের অ্যাকাউন্টে চলে গেল। এ বিষয়ে কি বললেন সুকান্ত মজুমদার? এবার আসছে বিস্তারিত সংবাদে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সূচনা রায়কত পাড়ায়। জলপাইগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের রায়কত পাড়া থেকে শনিবার শুরু হলো রাজ্য সরকারের নতুন উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। এই দিনের উদ্বোধনী ক্যাম্পে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা প্রমুখ। এই ক্যাম্পে দুয়ারে সরকারের 37টি প্রকল্পের পাশাপাশি এলাকাবাসী তাদের পাড়ার বিভিন্ন সমস্যার কথা সরাসরি প্রশাসনের কাছে তুলে ধরেন। ওয়ার্ডের বাসিন্দা জয়গোপাল দাস জানান, এলাকায় ড্রেন, রাস্তা, পানীয় জল এবং বিদ্যুৎ নিয়ে সমস্যা আছে, তা জানানো হলো। আজকে কোথায় এসেছেন? আমি আসছিলাম আমাদের কি দুয়ারে সরকার পাড়ায় সমাধান। হ্যাঁ, তো এখানে এসে আমাদের পাড়ার কিছু সমস্যা, সেই সমস্যাগুলো কথা আমরা তুলে ধরলাম। পাড়ায় কিছু সমস্যা রয়েছে, যেমন মেইন রাস্তাটা এবড়ো খেবড়ো হয়ে আছে, আর সেটা মানে ঠিক করার কথা বললাম। তারপরে আশেপাশে যে গলির মতো রাস্তাগুলো আছে সেগুলো অবস্থাও খুব খারাপ, সেটার কথাও তুলে ধরলাম। এবং সাথে সাথে কিছু ড্রেনের দরকার আছে, লাইট এবং জলের কলের দরকার আছে, এই সমস্ত কিছুই আমরা তুলে ধরলাম। খারাপ অবস্থা 3-4 বছর হলো এরকম অবস্থাই আছে। হ্যাঁ, সেই প্রথমেই যে একবার পিচ হয়েছিল, তারপরে আর ওটা হয়নি। যাই হোক, এখন আমরা মনে করছি যে এই যে পাড়ায় সমাধান, এই সমাধানে সরকার যেহেতু উদ্যোগ নিয়েছে, পাড়ার আমরা যারা লোক তারা সরাসরি কথা বলতে পারলাম, সমস্যা তুলে ধরতে পারলাম। এই সমস্ত দিক থেকে সরকারের উদ্যোগকে আমরা ভালো চোখেই নিচ্ছি, আশা করি হয়তো সমাধান পেয়ে যাব। অন্যদিকে কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা কি বললেন শুনুন। আজকে আমাদের এই 2 আগস্ট, আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যুগান্তকারী একটি নতুন প্রকল্প, মানে যেখানে মানুষ এবং আমাদের গণদেবতা নিজেরা এসে নিজেদের সমস্যার কথা বলবে এবং তাদের এলাকার উন্নয়নের কথা বলবে, এরকম একটা প্রকল্প যেটা আজ অবধি কোনো সরকার করেনি, সেটা আজকে এখান থেকে আমার 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়েছে জলপাইগুড়ি পৌরসভা। এবং উৎসবের মতন এটা আজকে এখানে পালন হচ্ছে এবং প্রচুর মানুষ বুথ ওয়াইজ, আজকে 3টে বুথ মিলিয়ে এখানে ক্যাম্প বসেছে এবং বুথ ওয়াইজ মানুষরা আসছে এবং তাদের নিজের কথা বলতে পেরে তারা সত্যিই খুব খুশি হচ্ছে। এবং এটা তো আগে কখনো হয়নি যে মানুষ নিজেরা নিজেদের কথা বলার একটা সুযোগ পায়, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং আশীর্বাদে আজকে এই দিনটা আমাদের গণদেবতা, আমাদের জনগণ পেয়েছে, যেখানে কিনা তারা নিজেদের মনের কথা, নিজেদের অসুবিধার কথা নিজেরা বয়ান করতে পারছে এবং তাদের সমস্যাগুলো নথিভুক্ত করা হচ্ছে এবং আগামীতে সেই সমস্যার উপর ভিত্তি করে কাজ হবে। এ বিষয়ে সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী জানান, আপনারা তো দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে আমাদের পাড়া আমাদের সমাধানে মানুষজন একেবারে ভিড় করে আসছে এবং উৎসাহ সহকারে নিজেদের মনের কথা বলছে। এখানে দেখুন দুয়ারে সরকারের সমস্ত কাউন্টারগুলো রয়েছে, 37টি প্রকল্প দুয়ারে সরকারের রয়েছে। একই সাথে আমাদের পাড়া আমাদের সমাধানেরও ডিসকাশন চলছে এবং মানুষজন নিজে থেকে বলছে মাননীয় মুখ্যমন্ত্রী যে গোটা রাজ্যে 8,000 কোটি টাকা দিয়েছেন, প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে। এতে মানুষ কিন্তু নিজের জিনিসটা বলছে যে কোথাও ICDS বলছে একটু রিপেয়ারিং করে দিতে ভালো হয়, কোথাও কিছু কাজ বলছে, আপনাদের সামনে এই রাস্তা, ড্রেন বলছে। এগুলো থেকে আমাদেরও ভালো লাগছে, মানুষ সর্বতভাবে উৎসাহ নিয়ে এগিয়ে এসছে। আমরা তাদের সেবায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে নিয়োজিত আছি।
প্রকল্পগুলো এখানে যেরকম দেখছেন একটা মানচিত্র বানানো হয়েছে, এই ওয়ার্ডের মানচিত্রে তারা চিহ্নিত করে দিচ্ছেন যে এই জায়গা থেকে এই জায়গা অবধি রাস্তা বা এই জায়গা থেকে এই জায়গা অবধি ড্রেনের কাজ ওনারা চাইছেন। এরপর এই মানচিত্র সহ ওনারাই সই করে ওনারা আমাদের কাছে পৌঁছে দেবেন এসডি অফিসে। তারপরে সেগুলোকে প্রায়োরিটি ওয়াইজ ওনারা যে প্রায়োরিটি করে দিচ্ছেন সেই ওয়াইজ আমরা পোর্টালে তুলে দেব এবং প্রত্যেকটা বুথের জন্য কিন্তু আলাদা আলাদা করে 10 লক্ষ টাকা, গোটা পশ্চিমবঙ্গে 8,000 কোটি টাকা বরাদ্দ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী প্রকল্প সাজানো হবে। শুধু না, তার মধ্যেও এমন কোনো যদি প্রকল্প থাকে যেটা বড়, সেটাও আমরা এন্ট্রি করব এবং সেটা জেলার যিনি নোডাল আছেন তার মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের কাছে পৌঁছে যাবে, তাদের ইনপুট হিসেবে, যাতে তারা পরবর্তীতে এটা ফ্যাক্টরি। সেটা কি কোনো সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে? যেভাবে রাজ্য সরকার যা সময়সীমা বেঁধে দিয়েছেন সেই অনুযায়ী আমরা। ধীমান রায়ের রিপোর্ট। পাহাড়ে লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে জল বাড়তে শুরু করেছে জলঢাকা নদীর, যেই কারণে ব্লক প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের তরফ থেকে মাইকিং করে সতর্কতা জারি করা হচ্ছে। পাহাড়ে ভারী বৃষ্টিপাতের ফলে শনিবার ধূপগুড়ি মহকুমার বারঘড়িয়া মাগুরমারি 2 নম্বর গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের জলঢাকা নদীর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের নদীর কাছে এবং নদীতে নামতে বারণ করা হয়। পাশাপাশি মাইকিং করে সতর্ক করা হয়েছে স্থানীয় প্রশাসন এবং ব্লক প্রশাসনের তরফ থেকে। জানা গিয়েছে, ভুটান পাহাড়ে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে হু হু করে বাড়ছে জলঢাকা নদীর জল, যার কারণে এই আগাম সতর্কবার্তা। একটি সরকারি ঘোষণা, জলঢাকা নদীর পাড়ের বসবাসকারী সমস্ত জনসাধারণকে জানানো যাচ্ছে যে প্রচুর বৃষ্টির ফলে নদীর জল বেড়ে যাওয়ায় কেউ আপনারা নদীতে নামবেন না বা নদীর ধারে যাবেন না। অঞ্চল প্রশাসন ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার অনুরোধ করা যাইতেছে। দেশের 9 কোটি কৃষকের অ্যাকাউন্টে কৃষক সম্মান নিধি কৃষকদের অ্যাকাউন্টে চলে গেল। পশ্চিমবঙ্গের 45 লক্ষ কৃষকদের অ্যাকাউন্টে গেল টাকা। এই রাজ্যে কৃষকদের সংখ্যাটা কিছুটা কম, কারণ এই রাজ্যে রাজনৈতিক কারণে প্রথমে এই প্রকল্প নেওয়া হয়নি। 20তম কিস্তি দেওয়া হলো রাজ্যে। এই রাজ্য 2টো কিস্তি পায়নি। প্রচুর কৃষক বাদ পড়েছেন। নির্দিষ্ট সময়ে আবেদন করতে হয়, কাগজে অনেক ত্রুটি রয়েছে, ফলে অনেক কৃষক বঞ্চিত হচ্ছেন। রাজ্য সরকারের পয়সা নেই, তাই রাস্তা সারাতে পারছে না। বেলডাঙ্গায় যে ঘটনা ঘটল, সেখানে সরকার কি করল? এদিন উত্তরবঙ্গ সফরে এসে একাধিক প্রশ্ন বাণে বিদ্ধ করলেন সুকান্ত মজুমদার। পুরনো নোটিশ উঠে আসছে, কারো কোনো চিন্তার কারণ নেই। প্রত্যেকটি হিন্দু নাগরিকত্ব কারোর যাবে না। কোনো হিন্দু যদি বাংলাদেশ থেকেও আসেন, তাহলেও এনআরসি থেকে নাম থাকলেও কোনো চিন্তার কারণ নেই, তাকে সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হবে। গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল বাঙালিদের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বসবেন। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার কি বললেন, শুনুন। দেখুন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির 20তম ইনস্টলমেন্ট গোটা ভারতবর্ষের কৃষকদের অ্যাকাউন্টে পাঠালেন। উনি বারাণসীতে উপস্থিত ছিলেন। আমরা অর্থাৎ আমি নিজে এবং আমাদের এখানকার বর্তমান সাংসদ ডক্টর জয়ন্ত রায় এবং এখানকার বিধায়ক কৌশিক রায়, আমরা এবং তার সাথে আরও অন্যান্য লোকেরা, কৃষকেরা, তারা আমরা জলপাইগুড়ি কেভিকেতে উপস্থিত থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের 45 লক্ষ কৃষক, তাদের অ্যাকাউন্টে টাকা আজকে পৌঁছে গেল মাননীয় প্রধানমন্ত্রীর একটি সুইচ টেপার ফলে। পশ্চিমবঙ্গের সংখ্যা এই জন্য কম, কারণ পশ্চিমবঙ্গে যখন এই প্রকল্প শুরু হয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার রাজনৈতিক কারণে এই প্রকল্পে অংশগ্রহণই করেনি। সেই জন্য গোটা দেশে এটা 20তম যে ইনস্টলমেন্ট দেওয়া হচ্ছে, 20তম কিস্তি দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 18তম কিস্তি, মানে আমরা 2টো কিস্তি পিছিয়ে শুরু করেছি। তো স্বাভাবিকভাবে গোটা পশ্চিমবঙ্গে এর ফলে কি হয়েছে, প্রচুর কৃষক বাদ পড়ে গেছে। আবেদন করলেও পাচ্ছে না তারা। একটা নির্দিষ্ট সময়ের ফলে উইন্ডো খোলা থাকে, সেই উইন্ডোর মধ্যে করতে হয়। এবং বিভিন্ন পশ্চিমবঙ্গের জমির কাগজের এত অনিয়ম, এই সরকার বিএলআরও দপ্তর
কোনো কাজ করে না, ঠিকমতো করে না, বিএলআরও শুধু টাকা রোজগারের জায়গা হয়ে গেছে। তো সেই জন্য কৃষকদের কাগজপত্রের মধ্যে অনেক রকম সমস্যা আছে, অনেকের পাট্টা জমি আছে, তার নির্দিষ্ট মালিকানা নেই, এই জন্য কৃষকরা অনেকেই বঞ্চিত হচ্ছেন। এখানে রাজ্য সরকারের ভান্ডারে পয়সা নেই তো রাস্তা সারাবে কোথা থেকে? পয়সা নেই তো, শুধু খেলা মেলা দান করে যাচ্ছে, রোজগার নেই কোনো। দেখুন, ভিডিও কি বুঝেছেন আমি জানি না, কিন্তু অনেক রাজ্যেই তো লক্ষ্মীর ভান্ডারের থেকে অনেক বেশি টাকা, লক্ষ্মীর ভান্ডারে যে টাকা দেয় পশ্চিমবঙ্গ সরকার, তার থেকে অনেক বেশি টাকা পশ্চিমবঙ্গ শাসিত রাজ্য, আমি উদাহরণস্বরূপ ত্রিপুরার নাম বলেছিলাম, তারা দিচ্ছেন। তাদের তো রাস্তাঘাট করতে কোনো অসুবিধা হচ্ছে না। তার মানে কি আমাদের রাজ্য সরকারের রোজগার নেই? রাজ্য সরকার ভাড়ের মা ভবানী করে ফেলেছে। কারণ আপনার রাজ্য সরকার যদি কোনো রোজগার না থাকে, তাহলে স্বাভাবিকভাবে সেই রাজ্য সরকার কোনো পয়সা খরচ করতে পারবে না। আধার ভোটার দিতে হবে না, লাগবে না, আমাদের লাগবে হচ্ছে ঠাকুরদাদার সার্টিফিকেট, না হলে আপনি থাকতে পারবেন না। দেখুন, প্রথম কথা হচ্ছে তাকে সঠিক তথ্য জমা করতে হবে। যদি কোনো অসুবিধা হয়, আমাদের সাংসদ বিধায়ক যারা এখানে আছেন তাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা বলেছি। আপনারা যোগাযোগ করুন, আপনাদের সমস্যার সমাধান করার দায়িত্ব হচ্ছে আমার। অনেকেই সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে ভয় পাচ্ছে। সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে ভয় পাবেন না। এই ভিডিওগুলো তৃণমূলের তৈরি করা, কারো নাম বাদ যাবে না। বাংলাদেশ থেকে যদি কোনো মুসলিম আসে, তার নাম বাদ যাবে, তাকে বাংলাদেশে ফেরত যেতে হবে। কোনো হিন্দু, সে ভারতবাসী হোক বা বাংলাদেশ থেকে আসা হোক, স্পষ্ট বলে দিচ্ছি। এই ছেলেটি হিন্দু ছেলে, আমি সেটাই বলছি, চিন্তার কোনো কারণ নেই। সে বাংলাদেশ থেকেও যদি 14 সালের মধ্যে 31শে ডিসেম্বরের মধ্যে যদি আসে, তাকে আমরা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেব। বিজেপি তো কালিদাস নয়। বিজেপিকে ভোট দেয় কারা? বিজেপিকে ভোট দেয় যারা মাথায় টিপ পরে, গলায় কাঠের মালা পরে, তারা বিজেপিকে ভোট দেয়। বিজেপি কি কালিদাস যে নিজে গাছে বসে আছে সেই গাছটাই কাটবে? একজন হিন্দুর ভোট কাটা গেলে তো বিজেপির ভোট কাটা যাবে। অতএব চিন্তার কোনো কারণ নেই। স্পষ্ট কথা, স্পষ্ট হবে। রাহুল গান্ধীর লোকসভা ভোটে কারসাজি হয়েছে প্রশ্ন তুলেছেন। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার আরো বলেন, উনি নিজে জিতলে কোনো সমস্যা নেই, কিন্তু অপরে জিতলেই ওনার এই ধরনের সমস্যা উঁকি দেয়। দেখুন, নাচতে না জানলে উঠোন বাঁকা। তো উনি যেখানে জিতে যান সেখানে কি হয়? এর আগে তো অনেক রাজ্যের নির্বাচনে কংগ্রেস জিতলো। তো যেখানে হেরে যাবেন সেখানে বলবেন যে আমি মেশিন, কেউ উৎখাত মেশিন কেউ নিয়ে নিয়েছে, কেউ মেশিনে কারচুপি করেছে, ইভিএমে কারচুপি, কোথাও ভোট হয়েছে। তো এই অভিযোগ দিয়ে কি, এবং কোনো সময় ভোটের সময় করে না, করে হচ্ছে ভোট পার হয়ে যাওয়ার পর। পশ্চিমবঙ্গে যেমন ভোট লুট হয়, আমরা ভোটের সময় বলে দিই যে অমুক জায়গায় লুট হয়েছে, তমুক জায়গায় মারামারি হয়েছে, তমুক জায়গায় সিসিটিভি বন্ধ করা ছিল। কংগ্রেস কোনো শুনেছেন যে ভোট হয়েছে এই সময় অভিযোগ করেছে? কোনো তো অভিযোগ করে না। ভোট পার হয়ে যখন রেজাল্ট চলে আসে, তখন কংগ্রেস কি অভিযোগ করে? যে মোদি মেশিন হ্যাক করে নিয়েছে। মোদি মেশিন হ্যাক করে না, বিজেপি ইভিএম হ্যাক করে না, মানুষের মন হ্যাক করে। মন, গোটা ভারতবর্ষের মানুষ মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানিয়েছেন, আগামীবারেও বানাবেন। বাড়ি ছিনিয়ে দেওয়ার নাম করে মহিলার গলার সোনার হার ধরে টান। জলপাইগুড়ি শহরে 2 ছিনতাইকারীর খপ্পরে অসমের বাসিন্দা এক মহিলা। শিলিগুড়ি হয়ে জলপাইগুড়ি শহরের কেরানীপাড়ায় দিদির বাড়িতে আসার পথে ছিনতাইকারীদের খপ্পরে পড়লেন মাঝবয়সী মহিলা। বাড়ি ছিনিয়ে দেওয়ার নাম করে মহিলার সঙ্গে বাড়ি পর্যন্ত গিয়ে গলার হার টান দিয়ে দৌড়ে পালায় তারা। রাস্তায় স্কুটি নিয়ে অপেক্ষায় ছিল আরেক ছিনতাইবাজ। স্কুটিতে করে দুজনে মিলে চম্পট দেয়। গোটা ঘটনা বন্দী হয় পাড়ারই এক বাড়ির সিসিটিভি ক্যামেরায়। পুজোর আগে এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। সিসিটিভি দেখে 2 ছিনতাইকারীকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। একটা ভয়ানক কাণ্ড হয়ে গেল। বোন আসছে ঘুরতে, আমার বাড়ির সামনে থেকে ছিনতাইবাজ এসে গলারটা ছিনিয়ে নিয়ে গেল। কিভাবে ছিনতাই করলো? ছিনিয়ে দেওয়ার জন্য? হ্যাঁ, কিভাবে ছিনতাইটা করলো? ছিনতাইটা বোন এসছে শিলিগুড়ি থেকে, শিলিগুড়ি থেকে কাহিনীপাড়া মোড়টাতে নামলো আর কি। ওখান থেকে হেঁটে হেঁটে আমার বাড়ি আসছে, হরি সরকারি পার্কের পাশেই আমার বাড়ি আর কি। তা ওখান থেকে ওই ছিনতাইবাজটা ওখান থেকে ওর পিছু নিচ্ছে আর কি। পিছু নিয়ে তাকে ওকে সব নানান ধরনের কথা বলছে। তা বোন বলছে, আপনি কেউ? আমি বলবো কেন, আমি আমার দিদির বাড়ি আমি চিনি, আমি অনেকবার এসেছি। হ্যাঁ, তবুও যাচ্ছে না। ও গল্প করতে করতে বলছে, আপনার তাহলে মোবাইল নাম্বারটা দেন। বলছে, আমার মোবাইল নাই, আমি নাম্বার দিতে পারবো না।
এই করে করে বোন তো আমার বাড়িতে গেটে ঢুকলো, ঢুকে কলিং বেল বাজালো। আর ততক্ষণে ওই ছিনতাইবাজটা গলার থেকে হাতটা নিয়ে ও পাঁচিলের উপর দিয়ে লাফ দিয়ে চলে গেল। ও আরেকজন ছিল স্কুটি নিয়ে, ওই স্কুটিটাতে বসে ওরা চলে গেল নিমিষের মধ্যে। এখন তো মাঝে মাঝে হচ্ছে, আমরা একটা নিরাপত্তা না। এর পরবর্তীতে আমরা চাই, জলপাইগুড়ি শহরে এরকম ছিল না। এখন এই যে হারে এদের উত্তপ্ত বেরোচ্ছে, আমার মনে হয় নেশার জন্যই হচ্ছে। অত্যাধিক নেশায় পরিণত হয়ে গেছে ছেলেপেলে। এখন কী করবে, বাড়ির মা বোনদের গলা হাত টেনে নিয়ে চলে যাচ্ছে। এরপরে শহরের নিরাপত্তাটা আমরা খুব প্রশাসনের কাছে দাবি করি যে ভালোভাবে চলাফেরা করতে। আপনার কি হয় দাদা? আপনার কি হয়? উনি আমার প্রতিবেশী, আমার পাশে বাড়ি। কেরানীপাড়ায় ঘটনা হয়েছে। কেরানীপাড়া হরিসরকার পার্কের সামনে। পুলিশকে জানাচ্ছেন এখন? হ্যাঁ, পুলিশকে লিখিতভাবে অভিযোগ করছি এবং আমাদের পাশে বাড়ি সিসি ক্যামেরা ফুটেজও দিয়েছি পুলিশকে। আশা করি প্রশাসনের প্রতি আমাদের বিশ্বাস যে দোষীরা শাস্তি পাক। পিনাকি শীলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দশম শ্রেণীর ছাত্রের উপরে হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। অভিযোগ, কয়েকজন নেশাগ্রস্ত তরুণ ওই ছাত্রের সাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সফল না হওয়ায় তারা ছাত্রটিকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে এবং সাইকেল ভাঙচুর করে। আক্রান্ত ছাত্রটি জলপাইগুড়ি পুরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কু বিশ্বাসের ছেলে। পরিবারের অভিযোগ, এদিন টিউশন শেষে বাড়ি ফেরার সময় মিউনিসিপ্যালিটি মার্কেট সংলগ্ন একটি গলিতে প্রায় 15-20 জন যুবক মিলে তাকে ঘিরে ধরে। প্রথমে সাইকেল কেড়ে নেওয়ার চেষ্টা হয়, পরে তা ব্যর্থ হলে তার এবং তার বন্ধুর সাইকেল দুটিতেই ভাঙচুর চালানো হয়। এরপর ছাত্রকে রাস্তায় ফেলে ব্যাপক মারধর করা হয়। পিঙ্কু বিশ্বাস জানান, নেশাগ্রস্ত কিছু উঠতি বয়সের ছেলেরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। ইতিমধ্যে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সঙ্গে সঙ্গে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজকে আমার ছেলে ক্লাস 10-এ পড়ে, কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্র, মাধ্যমিক দেবে। ও প্রতিদিনই সপ্তাহে 2 দিন পড়তে আসে আনন্দপাড়াতে, এর আগেও এসেছে। কিন্তু আজকে হঠাৎ বিকেলবেলায় 5টার সময় পড়তে যাওয়ার পরে 5টায় এসছে এবং ফেরার পথে আনুমানিক 6:30 ফেরে তখন কিছু 10 বছর থেকে শুরু করে আনুমানিক ও যেটা বলছে 20 বছর বা 21 বছর 18 বছর এরকম ছেলে পেলে একটা দল, 15 থেকে 20 জনের একটা দল, কার গায়ের মধ্যে বস্তা টস্তা দেওয়া, বস্তা নেওয়া আর কি, যারা মানে কিছু টুকায় নেয় বা বস্তা নিয়ে যারা ইসে করে, সেই ধরনের কিছু ছেলে পেলে হঠাৎ ওর কাছে আসে, বলে তোর সাইকেলটা দে, আমরা লাগে তোকে মারবো। ও বলছে কারণ সাইকেল দেবো, আমি বাড়ি যাবো। ও যখন দেয় না, তোমাদের ধস্তাধস্তি হয়, তারপরে ওকে রাস্তায় ফেলে দিয়ে ওকে প্রচণ্ড প্রহার করে ওর উপরে। কজন ছিল? কোমরে 15 থেকে 20 জন বাচ্চা, 10 বছর থেকে শুরু করে, ও যেটা বলছে 10 থেকে শুরু করে, ওদের বয়সী বা ওদের থেকে একটু 2-4 জন বড় হবে। ওকে একা ছিল না, ওর সাথে আরেকটা ছেলে, ওর তারও সাইকেল টাইকেলে বেল ভাঙছে, তারও বুকে টুকে মারছে। তাকে ওকে বলেছি তোমার বাবাকে বাড়িতে জানাও, পরিবারকে তুমি জানাও। এবং ওর সাইকেলটা যার অবস্থা, সাইকেলটা চালিয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। তা আমি আজকে থানায় আসলাম, কোথাও আবেদন করলাম, আমি একটা ডায়েরি দিলাম। অনেক ছেলে পেলেই বিভিন্ন জায়গায় পড়তে যায় সাইকেল নিয়ে। এরকম হঠাৎ যদি এরকম কোনো কোথাও যদি এরকম হয়, আগামী দিনেও না হয়, প্রত্যেকটা শিশুর যেন সুরক্ষা থাকে, এই জন্য আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন রাখছি। শহরের মধ্যে এরকম একটা ঘটনা ঘটছে, আমি তো নিজেই হতবাক যে আমি যে এরকম ঘটনা বাচ্চাদের, শিশুদের উপরে, এবং আমার যারা সেই ছেলেগুলো ছিল প্রত্যেকে ওই যেটা বলছে নেশা করার লোক। নেশার জন্য কি এসব তো করা? আমার মনে হয় আনুমানিক না, একটা 10 বছর 12 বছর বা 15 বছরের ছেলে নেশা ছাড়া কেন এরকম একটা সাইকেল চুরি করতে যাবে? পিনাকি শীলের রিপোর্ট। বোনাস মিটিং 10ই আগস্টের মধ্যে দেওয়ার দাবিতে জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় ময়নাগুড়ির রামসাইয়ের যাদবপুর চা বাগানে গেট মিটিং অনুষ্ঠিত হল।
উত্তরবঙ্গের চা শ্রমিকদের ইউনিয়নগুলির যৌথ মঞ্চ জয়েন্ট ফোরামের ডাকে শনিবার এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় চা শ্রমিকদের এবছর 20% বোনাসের দাবি জোরালোভাবে উত্থাপিত করা হল। গত বছর চা বাগানের শ্রমিকরা মাত্র 16% বোনাস পেয়েছিলেন। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে 3 দিন ধরে উত্তরবঙ্গের সমস্ত চা বাগানেই বোনাস মিটিং 10ই অগস্টের মধ্যে ডাকার দাবিতে হয় গেট মিটিং। বোনাস মিটিংয়ে মন্ত্রী, সাংসদ, বিধায়কদের ভিড় না করে যারা চা বাগান এবং শ্রমিকদের লড়াইয়ের আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত সেই চা শ্রমিক এবং শ্রমিক ইউনিয়নগুলির নেতৃত্বের ওপরেই উপস্থিত থাকতে হবে, এমনই দাবি তোলা হয় সভাগুলিতে। এছাড়াও চা বাগানের শ্রমিকদের ছাতা, ত্রিপল, জ্বালানি, ঘর রিপেয়ারিং এর টাকা দ্রুত দেওয়ার দাবি ওঠে গেট মিটিংয়ে। উত্তরবঙ্গের চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ন্যূনতম মজুরি এবং দখলীকৃত জমির পাট্টা দ্রুত দেওয়ার দাবি জানানো হয় মিটিং থেকে। 20% হারে বোনাসের দাবি সম্বলিত দাবিপত্র চা বাগানের ম্যানেজারের হাতে তুলে দেওয়া হয় 3 দিন ধরে। ডেঙ্গুয়াঝাড়ে মন্তব্য রাখেন প্রফুল্ল লাকারা, শুভাশিস সরকার, রোহিত তির্কি, লালটু মহ, শিরিল ওরাও প্রমুখ। আমাদের টেম্পোরারি আর পার্মানেন্ট ওয়ার্কার্স মিলে আমাদের 6,000 মতন লেবার আছে। আচ্ছা, তারপরে এখানে আজকে গেট মিটিংটা মূলত কি নিয়ে, কি বিষয়? মূলত মেন দাবি হচ্ছে আমাদের আজকে বোনাসের নিয়ে। ন্যূনতম মজুরি তার সাথে মানে জড়িত আছে, কিন্তু আমাদের বোনাসটা মেন দাবি। আমরা এমন সময় ডেটটা পাই না, আর এমন সময় ডেটটা পাই আমরা ঠিক মতন বাজার ঘাটে, পূজাঘাট কোনো কিছু করতে পারি না। এত মালিক পক্ষ, সরকারি পক্ষ এত গাফলাতি, আর এগুলো সহ্য হয় না। তো কি চাচ্ছেন আপনারা? আমরা চাই কি সঠিক সময়ের মধ্যে যে আমরা বোনাসটা পাই, আমাদের যা ন্যায্য দাবির মধ্যে 20% বোনাস যদি পাই তাহলে আমরা খুশি। আর মালিক পক্ষ কত? মালিক পক্ষ তো গত গেলবার দিয়েছিল 16% দিয়েছিল। আপনারা দাবি কি করছেন? আমরা 20% আমাদের বোনাস চাই। পিনাকি শিলের রিপোর্ট। ঝড়ের গ্রামে গাছের বিয়ে, গ্রাম রক্ষায় তিস্তা পাড়ে ধুমধাম করে বট আর পাকুর গাছের বিয়ে দিলেন দক্ষিণ সুকান্তনগর গ্রামের বাসিন্দারা। বিয়ের শেষে ভুরি ভোজও সারলেন গ্রামের প্রায় 1,500-এরও বেশি মানুষ। 2024 সালে 31শে মার্চ দুপুরবেলায় বিধ্বংসী ঝড়ে তছনছ হয়ে যায় তিস্তাপাড়ের একাধিক এলাকা, যারই মধ্যে অন্যতম এই দক্ষিণ সুকান্তনগর। ঝড়ে মৃত্যু হয় একজনের, ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি। স্থানীয়দের বিশ্বাস সেই সময় ঝড়ের গতি কিছুটা হলেও আটকে দিয়েছিল পাশাপাশি বেড়ে ওঠা ওই বট আর পাকুর গাছ। তা না হলে আরো বড় ক্ষতি হতে পারত। লোক বিশ্বাস বট শিব আর পাকুর পার্বতীরই রূপ। তাই রাজ্য জুড়ে যখন বর্ষার এই মরশুমে বৃক্ষরোপণ উৎসব চলছে, তখন গ্রাম রক্ষাকারী 2 গাছের বিয়ে দিয়ে দায়িত্ব পালন করলেন গ্রামের কর্তা ব্যক্তিরা। একজন নিলেন ছেলে অর্থাৎ বটগাছের, আর অপরজন মেয়ের অর্থাৎ পাকুর গাছের দায়িত্ব। মন্ত্রপাঠ, সম্প্রদান পর্ব শেষে কোলাকুলি। গ্রামের সকলে মিলে গাছ রক্ষার শপথ নেওয়ার পর এক পংক্তিতে বসে সারলেন ভুরিভোজ। গাছের জন্য আমরা রক্ষা করার জন্য আমরা যখন আমরা গাছ বট পাকুরকে বিয়ে দেই, একটা মিস্তর ধরতে হয়। তার ধরার জন্য আমি সেই মিস্তর হিসাবে আমি উপলক্ষ। এই জন্য আমি উপলক্ষ। এখানে তো বড় ঝড় তুফান হয়ে গেল। ঝড় তুফান হওয়ার পরে গ্রামটাকে আমাদের এই গাছ বাঁচায় রাখছে, তার জন্য এরা সেবা পূজা হচ্ছে, পূজা হচ্ছে। তাই পূজার পরে আমরা সবাই মিলে আনন্দ করতেছি, সবাই মিলে মানে আনন্দ করে এখানে তার বিয়া শাদী হচ্ছে। এই জন্য সবাই আনন্দ, খুবই আনন্দ। বাজে বাজনা সবই হয়ে গেছে, অনেক কিছু। আপনারা আসছেন তো দেখতে পাচ্ছেন না। গাছের বিয়ে এখানে বট গাছ আর পাকুর গাছ বিয়ে দেয় গ্রামবাসী, আমরা দেই। হ্যাঁ, আমাদের ঝড় বৃষ্টি রক্ষা করার জন্য আজকে আমরা প্রকৃতি নিয়ে আজকে এই গ্রামবাসী মিলে সবাই আজকে আমরা এই বিয়েটা দিলাম। আপনার তো পাশে তিস্তা নদী, এর আগে তো ঝড় বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছিল, অনেক হয়েছিল। এই ক্ষতিটা আমাদের এই বট পাকুরে আমাদের রক্ষা করছে। এটার জন্যই আমরা খুশি হয়ে বট পাকুরকে আমরা বিয়ে দিচ্ছি। এখন তো বন মহোৎসব, গাছ বোনার রোপণের সময়, সেই জন্যই আপনারা বিয়েটা দিলেন। ওর জন্য দিলাম। আর হচ্ছে ছেলের এখন বাবা হতে হবে, একদম স্বাস্থ্য হবে, ওই জন্য আমরা এই সাইজে আজকে আমরা এই বিয়েটা। আমি ছেলের বাবা। আমি এখানে মেয়ের দায়িত্ব নিলাম পাকুড়ে। কেন এই গাছের বিয়ে?
এই গাছের বিয়ে আমাদের এখানে নদীর পাড়ে বসবাস, হ্যাঁ, তার মধ্যে এর আগে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে ঝড়ে, বাঁধের উপরে একজন মারাও গেছে। হ্যাঁ, আমরা এই কারণে এই উদ্যোগটা নিলাম, যাতে রক্ষা করার জন্য কোনো প্রকৃতি বা কোনো লোক আমাদের সঙ্গে এগিয়ে আসে। হ্যাঁ, মানে এই প্রকৃতি আপনাকে, গাছই আপনাদের রক্ষা করে। হ্যাঁ, গাছই রক্ষা করে, ঠিক আছে। তার মধ্যেও আমরা বলি আরো যে মানুষ আছে এইগুলো নিয়ে একটু সচেতন হোক, যাতে সবাই আগ্রহ করে এগুলো কাজ করুক। ভালোবাসাটা রাখতে হবে, সেই জন্য এদেরকে বিয়ে দিয়ে এদেরকে বিয়ে দিলাম, এটা দস্তক নিলাম। ঠিক আছে, রক্ষা করার দায়িত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের। কত হাজার লোক খেলো আজকে? আজকে মোটামুটি পাড়ার যত লোক আছে প্রায় 1500 লোক। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রাজ্য সরকারের নতুন উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সূচনা হয়ে গেল জলপাইগুড়ির রায়কতপাড়ায়। পাহাড়ে লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে জল বাড়তে শুরু করেছে জলঢাকা নদীর, সতর্কতা জারি নদী পার্শ্ববর্তী এলাকায়। কৃষকদের অ্যাকাউন্টে কিষাণ সম্মান নিধি কৃষকদের অ্যাকাউন্টে চলে গেল, এ বিষয়ে কি বললেন সুকান্ত মজুমদার? এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।